আমি বলবো থাইল্যান্ড ভ্রমণে আপনার প্রথম পছন্দ হওয়া উচিত পাতায়া। কেননা খুব অল্প খরচে পাতায়াতে আপনারা হোয়াইট স্যান্ডি বিচ, কোরাল আইল্যান্ড এবং হিডেন বিচ সহ অসংখ্য সুন্দর সুন্দর স্পট ঘুরে দেখতে পারবেন খুবই অল্প খরচে। শুধু তাই নয়, পাতায়াতে আপনারা একই সাথে মালদ্বীপ এবং শ্রীলঙ্কার ফ্লেভারও পাবেন। কিভাবে 3 দিন ও 2 রাতে খুব অল্প খরচে ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে পাতায়া এবং পাতায়া থেকে ব্যাংকক, ব্যাংকক টু ঢাকা ঘুরে দেখবেন, তার ডিটেলস সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। আমি কথা দিচ্ছি, এই ভিডিও দেখার পর পাতায়া ভ্রমণ সংক্রান্ত আর কোনো ইনফরমেশনের জন্য আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তাহলে চলুন শুরু করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে, পাশাপাশি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট সেকশন। ঢাকা থেকে ব্যাংকক সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানোর পর আপনার প্রথম এবং প্রধান কাজ হবে দ্রুত ইমিগ্রেশন কমপ্লিট করা। দ্রুত ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য অবশ্যই ট্রাভেলের 72 ঘন্টা পূর্বে TDSE ফর্ম এবং ট্রাভেল আইটিনারি ডেভেলপ করে নিয়ে যাবেন। কিভাবে TDSE ফর্ম এবং ট্রাভেল আইটিনারি ডেভেলপ করবেন এই সংক্রান্ত একটি কমপ্লিট গাইডলাইন আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা চাইলে এই ভিডিওর প্লেলিস্ট থেকেও সেগুলো দেখে আসতে পারেন। অতঃপর আপনার ট্যুর প্ল্যান অনুযায়ী এয়ারপোর্টের ভিতর থেকে আপনারা দ্রুত একটি সিম পারচেস করে নেবেন। সিম অ্যাক্টিভ করার পরপরই আপনারা দ্রুত বাস কাউন্টারে পৌঁছে যান এবং সেখান থেকে পাতায়া বাসের টিকিট কেটে নিন। যত দ্রুত টিকিট কাটবেন তত দ্রুতই আপনি পাতায়া পৌঁছাতে পারবেন। মনে রাখবেন, আপনি ইমিগ্রেশন কিংবা সিম পারচেস করতে দেরি হলে ব্যাংকক থেকে পাতায়া যাওয়ার প্রথম যে গাড়িগুলো আছে সেগুলো মিস করে যাবেন। দুপুর 1:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পাতায়ার উদ্দেশ্যে গাড়িগুলো ছেড়ে যায়। গাড়ি ভেদে ভাড়া পড়ে 123 বাত থেকে 190 কিংবা 220 বাত পর্যন্ত। আপনারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চাইলে 123 বাতেরও টিকিট কাটতে পারেন। ব্যাংকক থেকে পাতায় পৌঁছাতে সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা 20 মিনিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, বাংলাদেশ থেকে যত আগে আপনি ব্যাংকক যেতে পারবেন, ওই দিন আপনি ব্যাংকক পৌঁছে ব্যাংকক থেকে পাতায়া গিয়ে আপনি 1টা বা 2টা টুরিস্ট স্পট ঘুরতে পারবেন। তাই পরামর্শ হলো, আপনারা বাংলাদেশ থেকে সকাল 9টা কিংবা 10টার ফ্লাইটে অবশ্যই ব্যাংকক যাবেন। আরও একটি টিপস শেয়ার করি, ব্যাংকক পৌঁছেই আপনারা এয়ারপোর্ট থেকে মানি এক্সচেঞ্জ করবেন না। প্রয়োজনে বাংলাদেশ থেকে অল্প কিছু থাই বাত নিয়ে যাবেন অথবা ক্রেডিট কার্ড নিয়ে যাবেন। পাতায়া পৌঁছে সেখানে আপনারা অসংখ্য এক্সচেঞ্জ শপ পেয়ে যাবেন, যেখানে আপনারা ডলারের রেট থাই বাতে অনেক ভালো পাবেন। তাই পরামর্শ হলো, বাংলাদেশ থেকে যাওয়ার সময় আপনারা ডলার নিয়ে যান এবং পারলে একটি ক্রেডিট কার্ড নিয়ে যাবেন। আরও একটি উল্লেখযোগ্য তথ্য হলো, আপনারা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকেই ফুকেট, ব্যাংকক বা থাইল্যান্ডের বিভিন্ন স্থানে যাওয়ার বাস পেয়ে যাবেন। এছাড়াও এয়ারপোর্টের বাহির থেকে আপনারা ট্যাক্সি কিংবা গ্র্যাবে প্রাইভেট কার রিজার্ভ করতে পারবেন। যাই হোক, 3:30 কিংবা 4টার মধ্যে আপনি পাতায়া পৌঁছে যাবেন। হোটেলে চেক ইন করে প্রথম দিনে আপনি কি করবেন চলুন সেটি শেয়ার করি। পাতায়া পৌঁছে প্রথম দিন বিকেলটা আপনারা জমিটিন বিচে কাটাবেন। আপনারা পাতায়া সেন্ট্রাল অথবা সাউথ অথবা নর্থ যেখানেই থাকেন না কেন, টোটো করে 20 থেকে 30 বাতের মধ্যে অল্প সময়ের মধ্যেই আপনারা জমিটিন বিচে পৌঁছাতে পারবেন। জমিটিন বিচ ওয়াসাম। ক্যালেন্ডারের পাতায় ছোটবেলায় আমরা যে সকল ছবি দেখতাম তার সবই আপনারা সেখানে পাবেন। আপনারা বিকেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে পুরো জমিটিন বিচটি ঘুরে দেখতে পারেন। এটি খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি। পাশাপাশি আপনারা চাইলে সেখানে নাস্তা করার জন্য বিভিন্ন স্ট্রিট ফুডও পেয়ে যাবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি। জমিটিন বিচের আশেপাশে খুব সস্তায় আপনারা চাইলে রাত্রি যাপনের জন্য হোটেল পেয়ে যাবেন। আমরা মূলত জমিটিন বিচের আশেপাশেই ছিলাম। জমিটিন বিচ সহ পাতায়ার বিভিন্ন অংশে আপনারা চাইলে মাত্র 150 বাত থেকে 200 বাতের মধ্যেই রাত্রি যাপন করতে পারবেন। অল্প খরচে কিভাবে আপনারা থাইল্যান্ডে হোটেল বুকিং করবেন সেই সংক্রান্ত একটি কমপ্লিট গাইডলাইন এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা চাইলে এই ভিডিওর প্লেলিস্ট অথবা আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করছি নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। থাইল্যান্ডের প্রতিটা টুরিস্ট স্পটই অনেক বেশি নিরাপদ। আপনি যখন খুশি তখন বের হয়ে ঘোরাঘুরি করতে পারবেন।
আপনার সাথে আপনার ফ্যামিলি কিংবা বাচ্চা থাকলেও কোনো প্রবলেম নেই, আপনারা সম্পূর্ণ নিরাপদেই ঘোরাঘুরি করতে পারবেন। জোটেমিন বিচের এই অঞ্চলটাতে আপনি যত সময় কাটাবেন ততই আপনার কাছে ভালো লাগবে। পরামর্শ হলো নির্দিষ্ট একটি সময় এখানে অতিবাহিত করার পর আপনারা বিকেলে রেস্ট নিয়ে পরের দিনের পরিকল্পনা করবেন এবং সন্ধ্যায় অবশ্যই আপনারা ওয়াকিং স্ট্রিটে যাবেন এবং ওয়াকিং স্ট্রিটের সৌন্দর্য উপভোগ করবেন। জমিটিন বিচের সৌন্দর্য দেখতে দেখতে চলুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। কেনাকাটার জন্য আপনারা অবশ্যই 7-Eleven-কে বেছে নেবেন এবং আপনারা স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরির জন্য গ্র্যাবস অ্যাপসটি ইনস্টল করতে পারেন। সেখানে খুব অল্প খরচে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য গাড়ি পেয়ে যাবেন। পাতায়ার রাতের সৌন্দর্য সবচেয়ে বেশি মনোমুগ্ধকর। পুরো পাতায়াই যেন রাতে জেগে ওঠে। বিশেষ করে আপনারা যখন ওয়াকিং স্ট্রিটে হাঁটবেন, ওয়াকিং স্ট্রিটের উভয় পাশে অসংখ্য স্ট্রিট ফুড পাবেন। আমি সাজেস্ট করব অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী স্ট্রিট ফুড ট্রাই করবেন। পাতায়ার স্ট্রিট ফুড জাস্ট ওয়াসাম এবং ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রিট ফুড ইন দ্য ইউনিভার্স। পাতায়া নিয়ে অনেকের মধ্যেই নেতিবাচক ধারণা আছে। আমি কি ফ্যামিলি নিয়ে পাতায়া বেড়াতে যেতে পারি, এরকম ধারণা অনেকে পোষণ করেন। ভাই, সত্যি বলতে আপনি আসলে কোন উদ্দেশ্যে পাতায়া যাচ্ছেন, ইট ডিপেন্ডস আপ টু ইউ। বাট আমি সাজেস্ট করব আপনি যদি ফ্যামিলি নিয়ে পাতায়া বেড়াতে যান তাহলে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না, আপনি কোনো ধরনের জটিলতা ফেস করবেন না, খুব রিল্যাক্সে নিরাপদে পাতায়ার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। থাইল্যান্ড ভ্রমণে সবচেয়ে আলোচিত এবং উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে থাই ম্যাসেজ। আপনারা কিন্তু চাইলে পাতায়া থেকে থাই ম্যাসেজ নিতে পারেন। থাই ম্যাসেজের খরচের ব্যাপারটি ডিপেন্ড করে আপনি কোন ধরনের সব থেকে থাই মেসেজ নিচ্ছেন এবং কী ধরনের মেসেজ নিচ্ছেন, কত সময়ের জন্য মেসেজ নিচ্ছেন। আমি সাজেস্ট করব আপনারা সবগুলো ব্যাপার যাচাই বাছাই করে রিলায়েবল কোনো সব থেকে থাই মেসেজ নেবেন। আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। আপনি পাতায়ার যেখানেই থাকেন, সেটা নর্থ, সেন্ট্রাল অথবা ওয়েস্ট হোক না কেন, সেখানে আপনারা বাঙালি হোটেল পাবেন। আপনারা চাইলে সেখান থেকে বাংলাদেশি মেনু সিলেক্ট করে খাবার খেতে পারেন। তেমন কিছু হোটেলের নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করছি, যেগুলো মূলত পাতায়ার সেন্ট্রালে অবস্থিত। এভাবে আপনারা যেদিন থাইল্যান্ড পৌঁছাবেন ডে 1-এর অ্যাক্টিভিটিসগুলো শেষ করবেন। চলুন ডে 2-তে আপনারা কী কী দেখবেন সেগুলো নিয়ে কথা বলি। দ্বিতীয় দিন খুব সকালে ঘুম থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিন এবং চেষ্টা করবেন 8টার মধ্যে রুম থেকে বেরিয়ে যেতে। এবং যখন বের হবেন তখন ডে 2-এর প্রস্তুতি নিয়ে বের হবেন। আপনারা সকালটায় পাতায়া বিচটা ঘুরে দেখবেন এবং 9টার মধ্যে অবশ্যই আপনারা জেটিঘাটে পৌঁছাবেন, যেখান থেকে কোরাল আইল্যান্ডে আপনারা ভ্রমণ করবেন। মনে রাখতে হবে পাতায়ার সবচেয়ে সুন্দর আকর্ষণই হলো কোরাল আইল্যান্ড, যেখানে আপনারা একই সাথে একদিনে 7 থেকে 8টি দর্শনীয় ভ্রমণ স্থান দেখতে পারবেন। এই জেটিঘাটটির অবস্থান মূলত ওয়াকিং স্ট্রিটের শেষ প্রান্তে। এখান থেকেই আপনারা কোরাল আইল্যান্ড ভ্রমণের টিকিট ক্রয় করবেন। এখান থেকে ওয়ান ওয়ে টিকিটের জনপ্রতি ভাড়া মাত্র 60 বাত, অর্থাৎ আপনি 60 বাত দিয়ে খুব সহজেই এখান থেকে কোরাল আইল্যান্ডে পৌঁছাতে পারবেন। কোরাল আইল্যান্ডে পৌঁছানোর পর সেখান থেকে আপনাকে রিটার্ন টিকিট নিয়ে আবার এখানে ফেরত আসতে হবে। পাতায়া জেটিঘাট থেকে কোরাল আইল্যান্ডে যাওয়ার বিভিন্ন মাধ্যম রয়েছে। মূলত শিপ আকৃতির বড় জাহাজগুলোর ভাড়া 60 বাত। আপনি চাইলে স্পিড বোটেও যেতে পারবেন, সেই ক্ষেত্রে সময় লাগবে মাত্র 30 থেকে 35 মিনিট। আর ক্যাটামেরান বা বড় শিপের আকৃতির জাহাজগুলোতে পৌঁছাতে আপনাদের সময় লাগবে 1 ঘন্টা। আমার পরামর্শ হলো আপনারা অল্প বাজেটে অবশ্যই বড় শিপে যাবেন, এতে সময় একটু বেশি থাকলেও আপনারা নিরাপদে পৌঁছাবেন। এবং আরও একটি পরামর্শ থাকবে, যে কোনোভাবেই আপনারা দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে কোরাল আইল্যান্ড ভ্রমণ শেষ করবেন। শান্ত সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে আপনারা অল্প সময়ের ভিতরেই কোরাল আইল্যান্ড পৌঁছে যাবেন। পৌঁছাতে চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি। থাইল্যান্ড ভ্রমণের সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, কেননা থাইল্যান্ড দ্বীপ রাষ্ট্র হওয়ায় ওখানে তাপমাত্রা এমনিতেই বেশি থাকে। আপনারা যারা জুন জুলাই বা অগাস্ট সেপ্টেম্বরে ঘুরতে যাবেন তখন কিন্তু প্রচণ্ড গরম থাকবে। আমি যখন জানুয়ারিতে ভ্রমণ করি তখন সেখানকার তাপমাত্রা ছিল অলমোস্ট 30 ডিগ্রি। তাই আমার পরামর্শ হচ্ছে আপনারা যদি পারফেক্ট ওয়েদার এবং পারফেক্ট সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনারা অবশ্যই ডিসেম্বর জানুয়ারিকে পিক করতে পারেন।
আলহামদুলিল্লাহ, প্রায় 55 মিনিট পর আমরা এসে পৌঁছালাম কোরাল আইল্যান্ডে। আমি বারবার এটিকে কোরাল আইল্যান্ড বলে অবহিত করলেও বা লোকমুখে এটি কোরাল আইল্যান্ড নামে পরিচিত হলো, এটি প্রকৃত নাম হচ্ছে কোথ লার্ন আইল্যান্ড। যাই হোক, সেখানে পৌঁছেই এই সৌন্দর্য দেখে মনটা ভালো হয়ে গেল। আমি প্রথমবারের মতো এরকম স্যান্ডি বিচ দেখেছি। এর পূর্বে আমি কখনোই এরকম হোয়াইট স্যান্ডি বিচ দেখিনি। আমরা এখন আছি পাতায়ার কোরাল আইল্যান্ডে, কোচ আইল্যান্ড। মার্ভেলাস, এত সুন্দর, এত সুন্দর। মানে পানিগুলো যদি আমি দেখাই আপনাদেরকে, পানিগুলো দেখেন একেবারে। এখানকার বালি অন্যরকম, সিমেন্টের মতো সাদা, পানিগুলো একেবারেই স্বচ্ছ। যতই আপনি ঘোলা করার চেষ্টা করেন না কেন, এটা আসলে কি কোনোভাবেই গুলো হয় না। মানে ব্যাপারটা হয়েছে যে এখানে আমাদের দেশে সেন্ট মার্টিন অনেক সুন্দর, সেন্ট মার্টিনের পানি স্বচ্ছ নীল। এটা আসলে কেমন জানি একটা নীল, এটা মানে এমনভাবে পানিটা এখানে আছে যে এটা আমরা হাঁটলে বালি উপরে উঠলেও পানিটা স্বচ্ছই থাকে। অসম্ভব সুন্দর, অসম্ভব, মানে এটা এক্সপ্লেন করার মতো না। এই পুরোটা দ্বীপ ঘুরতে পারলে ভালো লাগতো, বাট দেখা যাক কতটুকু আমরা ঘুরতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। কোরাল আইল্যান্ডের এই স্থানটিতে আমরা আধা ঘন্টা সময় ঘোরাঘুরি করে আমরা বুঝতে চেষ্টা করি এখানে আর মূলত কি কি দেখার জায়গা আছে। সামগ্রিক দিক বিবেচনায় আমাদের কাছে মনে হয়েছে হ্যাঁ, আমরা এখান থেকে একটি গাড়ি রিজার্ভ করতে পারি। যেহেতু আমি ফ্যামিলি ট্রিপে গিয়েছিলাম, আমি খরচ বাঁচানো চিন্তা করিনি, বরং রিল্যাক্সের কথা চিন্তা করেছি। আপনারা চাইলে খরচ বাঁচাতে ঘন্টা প্রতি 200 বাতে 2 ঘন্টার জন্য বাইক রেন্ট করতে পারেন। মাত্র 2 ঘন্টায় আপনি পুরো দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে মূলত 7টি ভিউ পয়েন্ট রয়েছে। সমস্যাটা হলো আপনি একা হলে হয়তো বা কোন দিকে কি ধরনের ভিউ পয়েন্ট আছে বুঝবেন না, তাই আপনারা চাইলে একজন গাইডও নিতে পারেন, যদিও এখানে গাইড নেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। আমরা মূলত 1200 বাতে টোটো রিজার্ভ করেছিলাম পুরো দিনের জন্য, যেখানে টোটোর ড্রাইভারই আমাদেরকে গাইড হিসাবে পুরো স্পটগুলো ঘুরিয়ে দেখিয়েছিলেন। এখানে মূলত আমরা 7টি ভিউ পয়েন্ট দেখেছি। প্রত্যেকটি ভিউ পয়েন্ট জাস্ট মার্ভেলাস ছিল। ফ্যামিলি এবং বাচ্চা থাকায় আমি মূলত টোটো নিয়েছিলাম, আপনারা চাইলে নিজেদের মতো করে ঘুরতে পারেন। চলুন দুর্দান্ত সেই ভিউ পয়েন্টসগুলো দেখে আসি, যেগুলো দেখে আপনি মুগ্ধ হবেনই। নাম্বার 1, 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। পুরো কোরাল আইল্যান্ডের 360 ডিগ্রি ভিউ দেখার জন্য আমাদেরকে পাহাড়ের উপরে উঠতে হয়েছে। যদিও ওঠার সময় বেশ খাড়া পাহাড় বেয়ে উঠতে হয়েছে, বাট আমরা এনজয় করেছি। এখানে কিছু পরামর্শ দিই আপনাদেরকে। কোরাল আইল্যান্ড সহ থাইল্যান্ডের বিভিন্ন দর্শনীয় স্থানে যারা বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে তাদের সাথে অনেক বেশি বার্গেন করতে হবে, কেননা তারা অলওয়েজ আপনাদের কাছে হাই চার্জ করবে। আমি যখন এই টোটো রিজার্ভ করি, আমার কাছে তারা চার্জ চেয়েছিল 3000 বাত, বাট সেটা বার্গেন করতে করতে আমি কিন্তু 1200 বাতে কনফার্ম করেছি। আপনাদের জন্য পরামর্শ হলো, আপনারা প্রথমবারই রাজি হয়ে যাবেন না, আপনারা যাচাই করার জন্য তাদের সাথে বার্গেন করবেন। এটি আমাদের প্রথম ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা পুরো কোরাল আইল্যান্ডের 360 ডিগ্রি ভিউ দেখতে পাচ্ছিলাম। দূর থেকে ছোট ছোট বোর্ডগুলোকে পিঁপড়ের মতো দেখাচ্ছিল, বাট এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল এখানে আরো বেশ কিছু সময় থেকে যায়। এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ট্রিপে আমি যতগুলো ভিউ পয়েন্ট দেখেছি, এই ভিউ পয়েন্টগুলোর মধ্যে এটি ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পয়েন্ট ছিল। প্রথম ভিউ পয়েন্ট দেখা শেষ করে আমরা খুব দ্রুতই দ্বিতীয় ভিউ পয়েন্টের দিকে রওনা দিই। নাম্বার 2, বুদ্ধিস্ট টেমপ্লেট উইথ 360 ডিগ্রি ভিউ। এটি মূলত একটি বুদ্ধদের মন্দির ছিল এবং এর পাশ থেকেও পুরো কোরাল আইল্যান্ডের 360 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছিল। এই জায়গাটিও খুব সুন্দর, এখান থেকে আপনি একই সাথে 360 ডিগ্রি ভিউ যেমন পাবেন, পাশাপাশি পাহাড়ের সৌন্দর্য অবলোকন করতে পারবেন। তাই পরামর্শ হলো অবশ্যই এই জায়গাটিও ঘুরে দেখবেন। এই সুন্দর জায়গাটি দেখার পরই আমরা 3 নম্বর স্পটে যাই। 3 নম্বর স্পটটি সবচেয়ে সুন্দর এবং চমৎকার ছিল। 3 নম্বর স্পটের নাম ছিল থং লাং বিচ। চলুন সেটি একটু ঘুরে দেখাই আপনাদেরকে।
আগেই বলেছি থাইল্যান্ড ভ্রমণের সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। আপনারা চাইলে এর পরেও ভ্রমণ করতে পারেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির বিশেষত্ব হচ্ছে তখন চারপাশটাতে ফুলে আচ্ছাদিত থাকে। আমরা যখন গিয়েছিলাম দেখুন চারপাশে কিরকম সুন্দর ফুল ছিল, জাস্ট ওয়াসাম। আমরা এই জায়গাটায় গিয়ে একেবারেই হচ্ছে থমকে যাই, এত সুন্দর জায়গা, চারপাশেই স্যান্ডি বিচ, পাশে ফুলের আচ্ছাদিত বাগান দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়ে যাই। সত্যি বলতে থাইল্যান্ডের প্রত্যেকটি ট্যুরিস্ট স্পটই অসাধারণ, বিশেষ করে বিভিন্ন আইল্যান্ডগুলো। আমরা এছাড়াও মায়া বে, ফিফি, জেমস বন্ড, খাই ইত্যাদি আইল্যান্ড ভ্রমণ করেছিলাম। তবে টু বি অনেস্ট, এতগুলো আইল্যান্ডের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি চমৎকার লেগেছিল এই বিচটি। কেননা এই বিচকে ঘিরে চারপাশে ফুলের বাগান ছিল, যেটি দেখতে খুবই চমকপ্রদ লেগেছিল আমাদের কাছে। প্রচলিত মিথে অনেকেই এটিকে হিডেন বিচ বলেও অভিহিত করেন। ভিডিও ক্লিপে দেখানোর চেষ্টা করছি, যারা পাতায় আসবেন তারা কোরাল বিচের এই বৃষ্টিতে অবশ্যই আসবেন, না আসলে অনেক কিছু মিস হয়ে যাবে। টু বি অনেস্ট, ফ্রাঙ্কলি স্পিকিং, এত সুন্দর বিচ আমি আমার লাইফে কখনো দেখিনি। আমি এতগুলো বিচ ঘুরেছি, সো আপনারা চাইলে এদিকে অবশ্যই আসতে পারেন। আমি আপনাদেরকে পুরো বিচের সিনারিটা দেখাচ্ছি। আপনার কাছে সময় থাকুক কিংবা না থাকুক, পাতায়া ভ্রমণ করলে অবশ্যই আপনারা কোরাল আইল্যান্ড ভ্রমণ করবেন। দ্বিতীয় কথা হলো, আপনারা কোরাল আইল্যান্ডে আসলে অবশ্যই আপনারা সময় নিয়ে এই বিচটিতে আসবেন, পারলে সারাদিন এখানে উপভোগ করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই বিচের যে সৌন্দর্য সেটি আপনাকে বিমোহিত করবেই। কোরাল আইল্যান্ডের 4 নাম্বার যে বিচটি ছিল সেটির নাম মাঙ্কি বিচ। এই বীজটি দেখা শেষ করে আমরা মাঙ্কি বিচ দেখতে চলে যাই। চলুন আপনাদেরকে সেই বীজটি একটু দেখাই। কোরাল আইল্যান্ডের এই বীজটির নাম মাঙ্কি বিচ। এই বীজটির নামকরণের পেছনে রহস্য হলো, এইখানে যে পাহাড় রয়েছে সেখানে অসংখ্য মাঙ্কি বা বানর রয়েছে, তাই এই বানরের নাম অনুসারেই এই বিচের নামকরণ করা হয়েছে মাঙ্কি বিচ। এই বীচটিও দেখতে খুবই চমৎকার। এখানে মানুষজন আসে এবং তারা বেসিক্যালি অনেক সময় সানবাথ নেওয়ার জন্যই আসে। অনেক ফরেন ট্যুরিস্টদের আমি এখানে দেখেছি যারা মোটামুটি দীর্ঘ সময় ধরে এখানে বালির মধ্যে শুয়েছিল, অনলি ফর টেকিং সানবাথ। আপনার ভিডিওতে খেয়াল করে দেখবেন অনেকেই এরকম সানবাথ নিচ্ছেন, যেটি আমার কাছে মোটে অবাক লাগেনি। কেননা ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলোতে বা ফরেনাররা মোটামুটি এটিতে অভ্যস্ত এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই লেজার অ্যাক্টিভিটিসের জন্য এই ধরনের সাইলেন্ট বিচগুলো বেছে নেন। আপনারা সামনে যে পাথরের স্তূপ দেখতে পাচ্ছেন, মূলত সেই পাথরের স্তূপের উপরেই বানরদের আবাসস্থল। অসংখ্য বানরদের সেখানে আনাগোনা রয়েছে। আনফরচুনেটলি আমরা সেদিন কোনো বানর সেখানে দেখতে পাইনি। কোরাল আইল্যান্ডে পঞ্চম স্থান হিসাবে আমরা পৌরাণিক বৌদ্ধ মন্দির দেখতে গিয়েছিলাম। চলুন সেটি একটু দেখি। এটি কোরাল আইল্যান্ডের অন্তর্গত একটি বুদ্ধ মন্দির, যেটি প্রায় 100 বছরের পুরনো এবং এটির কারুকার্য একেবারেই হচ্ছে গিয়ে ডিফারেন্ট। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করিনি, যেহেতু আমরা বুদ্ধ ধর্মাবলম্বী নয়, তাই শুধুমাত্র এটির কারুকার্য দেখার জন্যই আমরা সেখানে গিয়েছিলাম এবং দেখে যেটি মনে হলো যে হ্যাঁ, এটি খুবই বড় আকৃতির একটি মন্দির এবং এখানে বিভিন্ন ধর্মের মানুষজন শুধুমাত্র এটি পরিদর্শনের জন্যই আসেন। মিনিট 10 সেখানে থেকে সেই স্থানটিও আমরা প্রস্থান করি। উল্লেখ্য যে কোরাল আইল্যান্ডে প্রবেশ করার পর আপনারা যতগুলো প্লেস ভিজিট করবেন, এখানে আলাদা কোনো এন্ট্রি ফি বা চার্জ নেই। সো যে কোনো ধরনের স্ক্যাম থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। 6 প্লেস হিসাবে আমরা কোরাল আইল্যান্ড দেখেছি। যদিও এই পুরো দ্বীপটির নামই কোর্থ লার্ন আইল্যান্ড অথবা কোরাল আইল্যান্ড, তারপরেও এই কোরাল আইল্যান্ডের কোরাল পাথরগুলো দেখার জন্য একটি বিশেষ প্লেস রয়েছে। দ্যাটস ওয়াই মানুষজন এটাকে কোরাল আইল্যান্ড ভিউ পয়েন্ট বলে।
এটিও খুব চমকপ্রদ একটি স্থান, যেখানে আপনারা একই সাথে নীল সমুদ্র, স্যান্ডি বিচ, পাহাড় এবং কোরাল পাথর দেখতে পাবেন। কোরাল আইল্যান্ডে সপ্তম স্থান হিসাবে আমরা কোরাল আইল্যান্ডের জিরো পয়েন্ট দেখেছি, যেখানে একই সাথে হোয়াইট স্যান্ডি বিচ এবং নীল পানির সৌন্দর্য অবলোকন করেছি। এই প্লেসটি একেবারেই দুর্দান্ত, কেননা আপনারা যত পানিতে নামবেন ততই মনে হবে যে না, নিচে সাদা বালি একেবারেই স্পষ্ট। এটিই হচ্ছে জিরো পয়েন্টের বিশেষত্ব। আমার সাজেশন থাকবে এখানেও আপনারা বেশ কিছু সময় ইনভেস্ট করবেন। এভাবে খুব অল্প সময়ে আপনারা চাইলে কোরাল আইল্যান্ড বা কোতলার্ন আইল্যান্ডটি ঘুরে দেখতে পারেন। দ্বিতীয় দিনকে আরও প্রাণবন্ত করতে আমার পরামর্শ হলো আপনারা অবশ্যই দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে কোরাল আইল্যান্ড ঘুরে শেষ করবেন। তারপর আপনারা 2:30টার মধ্যে পাতায়া ব্যাক করবেন। সেখানে লাঞ্চ শেষ করে আপনারা রওনা দিবেন ফ্লোটিং মার্কেট দেখার জন্য, যেটি আপনাকে আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দিবে। যেটি উল্লেখ করতে ভুলে গিয়েছি, কোরাল আইল্যান্ডে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবেন, যেমন ওয়াটার বাইক, স্নোরকেলিং, স্কুবা ড্রাইভিং কিংবা ওয়াটার বোট রাইড করতে পারবেন। চাইলে সেগুলো ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, দুর্দান্ত সকল অভিজ্ঞতা নিয়ে আমরা কোরাল আইল্যান্ড থেকে ব্যাক করছি পাতায়ার দিকে। পাতায়াতে ব্যাক করে আমরা একটি বাঙালি রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ সেরে নিই। তারপর সেখান থেকে আমরা ফ্লোটিং মার্কেটের উদ্দেশ্যে রওনা দিই। আলহামদুলিল্লাহ, দুর্দান্ত একটি সকাল উপভোগ করে আমরা এখন পাতায়াতে ব্যাক করেছি। পাতায়াতে ব্যাক করে আমাদের প্রথম কাজ ছিল দুপুরে লাঞ্চ সেরে নেওয়া। দুপুরে লাঞ্চ করে নেওয়ার জন্য আমরা যে রোডে আছি সেখানে অসংখ্য বাঙালি রেস্টুরেন্ট আছে। আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে সেই লোকেশনটি। এটি একেবারেই পাতায়া বিচের সেন্ট্রালে অবস্থিত। আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এখানে এসে যাচাই বাছাই করে বাঙালি খাবার খেতে পারেন। এই যে বাংলাদেশি লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, এটা এই যে এখানে মেনু আছে, ফুড আইটেম সব। এগুলো সবই হালাল ফুড। তবে সমস্যাটা হলো থাইল্যান্ডে খাবারের দাম অনেক বেশি। আর আপনারা যারা থাইল্যান্ড ভ্রমণ করতে যাচ্ছেন, কখনই বাংলাদেশি টাকার সাথে কম্পেয়ার করবেন না, তাহলে আপনার হতাশা ছাড়া আর কিছুই বাড়বে না। যাই হোক, খাবার শেষে আমরা ফ্লোটিং মার্কেট দেখার জন্য বেরিয়ে পড়ি। আপনারা চাইলে পাতায়ার এই স্থান থেকে সরাসরি টোটো করে অথবা গ্র্যাবে কার রিজার্ভ করে অথবা ট্যাক্সি রিজার্ভ করে ফ্লোটিং মার্কেট দেখতে যেতে পারেন। পাতায়া সেন্ট্রাল থেকে ফ্লোটিং মার্কেটের লোকাল ভাড়া পড়বে মাত্র 30 বাত, আর গ্র্যাবে কার কল করলে আপনাদের খরচ পড়বে 100 থেকে 150 বাত। ঠিক আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ওয়াটার স্রোতিং ক্লাব, তার অপোজিটেই পাতায়া ফ্লোটিং মার্কেট। আপনারা ফ্লোটিং মার্কেটের লোগোটি নিশ্চয়ই দেখেছেন। আমরা এখন সেটির ভিতরে প্রবেশ করব। পাতায়া ফ্লোটিং মার্কেটে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য 400 বাত। এটি একটু কস্টলি, বাট এটি সত্যি আপনাকে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দিবে। পাতায়ায় ফ্লোটিং মার্কেটে প্রবেশ করে আমরা প্রথমে হতাশ হয়ে পড়েছিলাম। ভাবলাম এতগুলো টাকা খরচ করে কোথায় আসলাম, এখানে তো কিছুই নেই। পরক্ষণে আবিষ্কার করলাম না, এটি একটি দুর্দান্ত প্লেস। কেননা যখন আমরা ফ্লোটিং মার্কেটের ভিতরে প্রবেশ করলাম, দেখলাম এটি বিশাল আকৃতির একটি ফ্লোটিং মার্কেট, এবং বিশাল মানে বিশাল। প্রথমে আপনার কাছে মনে হতে পারে জাস্ট একটি পুকুরের উপর তারা একটি মার্কেট বসিয়েছে, কিন্তু ব্যাপারটি মোটেও এরকম নয়। আপনারা যত ভিতরে প্রবেশ করবেন ততই হচ্ছে ভিন্ন ভিন্ন সৌন্দর্য দেখতে পাবেন। কেনাকাটা করার জন্য এই ফ্লোটিং মার্কেট বেশ ব্যয়বহুল, তবে ঘোরাঘুরির জন্য জাস্ট ওয়াসাম। আপনারা চাইলে এখানে 1 থেকে 2 ঘন্টা সময় অনায়াসে কাটাতে পারবেন। এখানে বোট রাইড করারও ফেসিলিটিস রয়েছে, তবে এটিও কস্টলি। আমার সাজেশন থাকবে বোট রাইড করার প্রয়োজন নেই। আপনারা দেখেন, এনজয় করেন এবং চলে আসেন। হ্যালো, বেবি এত বড় ফ্লোটিং মার্কেটের পুরোটা ভিডিও করা সম্ভব? ফ্লোটিং মার্কেটটির একটি চমকপ্রদ ব্যাপার হলো পুরো মার্কেটটি একটি লেকের উপর অবস্থিত, যেখানে আলাদা আলাদাভাবে মার্কেটগুলো গড়ে উঠেছে। এখানে আপনি সকল প্রজাতির কসমেটিক্স, পোশাক,
পাতায়ার ঐতিহ্যগত ব্যাপারগুলো পারচেস করতে পারবেন। তবে যেটা বলেছি যে এটি আসলে খুবই কস্টলি, কেনার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বার্গেন করতে হবে, কারণ তারা প্রচুর বার্গেন করতে পছন্দ করে। বার্গেন করে আপনাকে যাচাই বাছাই করে তারপর কিনতে হবে। চলুন পুরো মার্কেটটি আরেকবার ঘুরে দেখি। যাই হোক, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 থেকে 3 ঘন্টা সময় আপনারা এখানে স্পেন্ড করতে পারেন। তারপর আপনারা আপনাদের হোটেলে ব্যাক করবেন, রেস্ট নেবেন এবং পরের দিনই আপনাদের ট্যুরের শেষ দিন। ডে 3 এর সকালটা পাতায়া বিচে কাটান, তারপর রুমে ফিরে যান, ব্রেকফাস্ট করুন এবং আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকলে আপনারা সেঞ্চুরি অফ দ্য ট্রুথ দেখে আসতে পারেন। চাইলে এখানে নিজেদের মতো প্ল্যান করে কেনাকাটাও করতে পারেন। আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই 2 ঘন্টা সময় হাতে নিয়ে এয়ারপোর্ট পৌঁছাবেন। মনে রাখতে হবে পাতায়া থেকে আপনাকে প্রথমে পাতায়া নর্থ বাস টার্মিনালে যেতে হবে ব্যাংকক পৌঁছানোর জন্য। সেভাবেই নিজেদেরকে প্রস্তুত করবেন। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে খুব সহজে যদি বলি কিভাবে পাতায়া থেকে ব্যাংকক যাবেন, এটি সবচেয়ে সহজ উপায়। এত ব্লগ বা ভিডিও দেখে আপনি নিজেই পাজল হয়ে যাবেন, যেমনটা আমি হয়েছিলাম। খুব সিম্পলি আপনি যে স্পটে থাকবেন ওখান থেকে একটা গ্র্যাব অ্যাপস আছে, সে অ্যাপটা ডাউনলোড করে ইন্টারনেট কানেকশন সংযোগ করে আপনি আপনার লোকেশনটা অন করে জাস্ট পিক আপ পয়েন্ট এবং ডেস্টিনেশন সেট করবেন। এটা যে ডেস্টিনেশন সেট করবেন বাস টার্মিনাল পাতায়া, ব্যাংকক। এটা মোটামুটি নর্থ পাতায়াতে অবস্থিত। এখানে আসলে এখান থেকে ব্যাংকক যাওয়ার এবং অন্যান্য জায়গায় যাওয়ার বাসের টিকিট মাথায় রাখবেন, আপনাদের ফ্লাইট যদি 3টায় হয় তার ঠিক 2 ঘন্টা আগে আপনাকে কিন্তু এয়ারপোর্টে পৌঁছাতে হবে। সো সময় হাতে রেখে তৃতীয় দিনে নিজেদের মতো ঘোরাঘুরি করে আপনারা পাতায়া থেকে অবশ্যই ব্যাংকক পৌঁছাবেন। এই জন্য আপনাদেরকে প্রথমে পাতায়া থেকে নর্থ বাস টার্মিনালে যেতে হবে। নর্থ বাস টার্মিনাল পাতায়ার সবচেয়ে বড় বাস টার্মিনাল, যেখান থেকে মাত্র 140 বাতে আপনারা মসজিদ অথবা সরাসরি ব্যাংককে পৌঁছাতে পারবেন। ব্যাংকক বাস টার্মিনালে পৌঁছালেই আপনারা সেখান থেকে টোটো করে অথবা গ্র্যাবে গাড়ি কল করে ব্যাংকক এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন। পাতায়া ভ্রমণের খুঁটিনাটি সামগ্রিক ব্যাপারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এখন চলুন খরচের সামারিটি একটু আপনাদেরকে দেখাই। খরচের সামারির জন্য আমি আপনাদের স্ক্রিনে একটি পেপার শেয়ার করছি। আপনারা চাইলে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। চলুন অল্প কথায় সর্বশেষ কিছু টিপস শেয়ার করি। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি পাতায়াতে বা থাইল্যান্ডে যে কোনো জায়গায় টিকিটগুলো অনলাইনে কিনবেন। এতে ক্রেডিট কার্ড থেকে একটা ভালো অফার আপনি পাবেন। নাম্বার 2 হলো আপনি অবশ্যই বাংলাদেশ থেকে ডলার নিয়ে যাবেন। বাংলাদেশি কোনো টাকা কিন্তু পাতায়াতে আপনি ভাঙাতে পারবেন না। নাম্বার 3 হলো খরচ বাঁচাতে চাইলে অবশ্যই অন্ততপক্ষে 2 জন যান। এতে করে আপনারা খাবার শেয়ার করে খেতে পারবেন এবং রুমও শেয়ার করতে পারবেন। নাম্বার 4, ব্যাংকক, পাতায়া, ফুকেট যেখানে আপনি যান না কেন আপনাকে অবশ্যই একটি ট্রান্সলেটর অ্যাপস ইনস্টল করতে হবে। কেননা ব্যাংকক, পাতায়া বা থাইল্যান্ডের অধিকাংশ মানুষজন ইংরেজিতে খুবই অদক্ষ। তারা ইংরেজি একেবারেই বোঝে না। তাদের কাছে সবচেয়ে বোধগম্য থাই ভাষা। তাই থাই ভাষার জটিলতায় না পড়তে চাইলে একটি গুগল ট্রান্সলেটর অ্যাপ ইনস্টল করে নিয়ে যাবেন। এই ভিডিওটি লং হয়েছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও কোনো ইনফরমেশান মিস হলে যেটি আপনাদের জানার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা কমেন্টস করতে পারেন। সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।